আপকি আদালতে স্বামী রামদেবের ওপরে অভিযোগ হলো যে ইনি রীতিমতো দ্বিচারিতা করেন। স্বামীজি, আপনি মানুষকে শেখান অনুশাসনে থাকতে, আপনি মানুষকে শেখান ফ্যামিলি ভ্যালু, কিন্তু আপনি নিজেই ঘর ছেড়ে পালিয়ে গিয়েছিলেন ছোটবেলায়। দেখুন, কথাটা হলো, আমি বারবার বলি, যোগ নাম পালানোর নয়, যোগ নাম জাগার। আমি ঘর ছেড়ে পালাইনি, আমি মানুষের ঘর বানিয়ে দিয়েছি। আসলে মানুষ ত্যাগ বলে থাকে, স্বামী রামদেব ত্যাগী। এই জন্য আপনি বলেছেন যে আমি ছেড়ে পালিয়েছি। আমি কিছু ত্যাগই করিনি। আমি তো ত্যাগী বলিই না নিজেকে, কারণ আমি এক মাকে ছেড়েছি, হাজার মায়ের আশীর্বাদ আজ পাচ্ছি। আমি একজন বাপকে ছেড়েছি, হাজার হাজার পিতার ভালোবাসা আমি পাচ্ছি। আমি এক ভাইকে ছেড়ে দিয়েছি, হাজার হাজার ভাইয়েদের হাত পেয়েছি সাহায্যের জন্য। তো আমি বাড়ি ছেড়েছি, আমি তো বলি যে আমি তো পালাইনি, আমি তো জেগে আছি। আপনি সন্ন্যাসী হয়েছেন, ঘর পরিবার ছেড়েছেন, পার্থিব সুখ ছেড়েছেন, কিন্তু যখন কাগজ পড়ি তখন জানতে পারি যে আপনার পার্থিব সুখের অতটাই শখ যতটা কোনো সংসারে মানুষের থেকে থাকে। যেমন নিউ ইয়র্ক টাইমসে লিখেছে যে আপনি বড় গাড়িতে চড়েন, এমন মানুষের সঙ্গে আপনার বন্ধুত্ব যারা নাকি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করে, বড় বড় প্যালেসিয়াল ঘরে আপনি আমি থাকেন। নিজে, আমি বলছি আমি বিদেশি গাড়ি কিনবই না। এখন যদি কেউ আমাকে নিয়ে যেতে আসে রিসিভ করার জন্য, তখন আমি কি রিসিভ করার জন্য যে আসে তাকে বলবো যে আমি এই গাড়িতে চড়বো না? সৌজন্যতা তো আপনাকে রাখতেই হবে। এখন যে এই কথাটা, আমি যার ঘরে থাকি, এই ধরে নিন আজকে দেশের একজন শীর্ষ ব্যবসায়ী আমার সঙ্গে যুক্ত, কিংবা শীর্ষ রাজনৈতিক নেতা যুক্ত, শীর্ষ অভিনেতাও আমার সঙ্গে যুক্ত, একজন সাধারণ মানুষও যুক্ত। আমি এমনটা তো বলি না যে ভাই আমি মানে যার তার বাড়িতে যাই, সেই মানুষটি অপরাধী ও উগ্রবাদী ও হিন্দুস্তানের মানুষ। আমি যারই বাড়িতে যাই, মতবিরোধ থাকতেই পারে। মতবিরোধ এটা হতে পারে যে কোনো মানুষ মাল্টি ন্যাশনালকে সমর্থন করছে, বা হতে পারে আমি তার বিরোধিতাও কিন্তু আপনি করছি। ঘোর বিরোধী মাল্টি ন্যাশনালের। আমি মাল্টি ন্যাশনালের বিরোধী ঠিক নই, আমি দেশের সম্পত্তি এবং দেশের স্বাস্থ্য নিয়ে মানুষের সাথে যে খেলা হয়ে থাকে না, তার আমি বিরোধিতা করি। আপনি চিপসের বিরোধী, আপনি কোল্ড ড্রিঙ্কসের বিরোধী, আপনি ওইসব খেলে মানুষের হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক হয়, প্যারালাইসিস পর্যন্ত হতে পারে, ব্রেন ড্যামেজ হতে পারে। ওগুলো খেলে আপনার দাঁত পর্যন্ত খারাপ হয়ে যায়। 7 দিন আপনার দাঁত রাখলে সেটা শেষ হয়ে যাবে। আর দুমুখ মাপকাঠি, আমেরিকায় যে পেপসি কোক খাওয়ানো হয় তার ভিতরে পিএইচ ভ্যালু থাকে 5.8 এর, আর যে হিন্দুস্তানে যেগুলো খাওয়ানো হয় তার ভেতরে 2.8 বা 2.4, 2.5, 2. তো এই দুমুখ মাপকাঠি মানে আপনার ঘরে যে টয়লেট সাফ করার জন্য অ্যাসিড রাখা হয় না, ততটাই পিএইচ ভ্যালু এই ড্রিঙ্কসে থাকে। সেজন্য আমি লোকেদেরকে বলি, ঠান্ডার অর্থ বলো না। এরা সবকিছু মানুষের, দেশে সবাই জানে। এতে কি দোষ করেছি আমি? মানুষদের বলি যে দেখো, এটা খেলে তোমাদের হাড় দুর্বল হবে, অস্টোপ্রোসেসের প্রবলেম হবে। তো জিরো টেকনোলজির জিনিস, 2 টাকার টমেটো চাটনি বানিয়ে বেচছে মাল্টি ন্যাশনালে 80 টাকাতে। দেশের সম্পত্তি বাইরে লুট করে নিয়ে যাচ্ছে। 4 টাকা কিলোর নয়, সস্তায় আলু নিয়ে নেয় 2-3 টাকা কিলোর। আর টমেটো তো কখনো কখনো পচে যাওয়া কিনে নেয় 50 পয়সা কিলোতে, জানো তো তুমি? 2 টাকা কিলোর আলু, 3 টাকা কিলোর আলু চিপস বানিয়ে বিক্রি করছে 300-400 টাকার কিলোতে। দেশের সম্পত্তি নিজের দেশের বাইরে যাওয়াটা, এটা বোধহয় আমি মনে করি দেশের জন্য ভালো নয়। আমি বলে থাকি, বার্গার মানে বরবাদ করার পথ, পিৎজা মানে স্বাস্থ্য পান করে নেয় সে, ঠান্ডা মানে টয়লেট ক্লিনার, এবং এখন কসমেটিকেরও তো বিরোধিতা করি আমি। লোকে বলে ফর্সা হওয়ার রহস্য, বলো কি বলে এখন অ্যাডে কি কি শুনি বলুন আপনারা? ফেয়ার অ্যান্ড লাভলি লাগালে ফর্সা হওয়া যায়, তাহলে মোষের গায়ে লাগান দেখি। যখন আমি বলি যখন মোষ ফর্সা হচ্ছে না, তখন মানুষ ফর্সা হয়ে যাবে। একজন খুব চেষ্টা করেছে যে নিজের মোষের পিঠে 10 বছর ধরে লাগিয়েছে, ও 1 ইঞ্চিও ফর্সা হয়নি। সেজন্য আমি বলি যে ফর্সার রহস্য কপালভাতি প্রাণায়াম। তো এমন জিরো টেকনোলজি জিনিস বানিয়ে মানুষকে বোকা বানিয়ে 90% মাল্টি ন্যাশনাল যত জিরো টেকনোলজি ওনার কথা বলছি আমি, যত জিনিস বানানো কোম্পানিগুলো, 90% পুঁজি দেশের শেয়ার মার্কেট থেকে, ডিভেঞ্চার মার্কেট থেকে, দেশের ব্যাংক থেকে একত্রিত করে। আর 90% যে জিনিস বিক্রি করে তার যা প্রফিট হয় সেটা বাইরে নিয়ে চলে যায়। আর নিজের দেশের মানুষদের বোকা বানিয়ে দিয়ে ভিক্ষা দেওয়ার মতন 10% দিয়ে আর দেশের সম্পত্তি বাইরে লুট করে নিয়ে চলে যাচ্ছে। এটা কি রাষ্ট্রদ্রোহিতা নয়, ধোঁকা নয়? সাধারণভাবে আমাদের সন্ন্যাসী সাধু বাবারা যে আছেন, যখন ওনারা বিদেশে ঘুরে আসেন তখন ওনাদের ওপর সম্মানের ছাপ লাগে। যখন তারা বিদেশি মাল্টিন্যাশনাল দ্বারা স্পন্সর হয়ে থাকে তখন ওদের নাম হয়। আপনি দেশি বাবা হয়ে কিভাবে নাম কামিয়ে ফেললেন?
আমি দেশের লোকদেরকে সম্মান আর স্বাভিমানের সঙ্গে বাঁচতে শিখিয়েছি, সেই জন্য মানুষ আমাকে সম্মান দেয়। আসলে আমি না নিজেই নিজেকে ভণ্ডামি করে প্রতিষ্ঠিত হইনি। এই যে কোনো জিনিস বড় লেভেলে পৌঁছায় না, কিছু মানুষ আমার সম্বন্ধেও ভাবে। স্বামী রামদেবকে 2 বছর আগেও পৃথিবীর মানুষ জানতোই না, তা 2-1 বছর এমন কি করে ফেলেছে যে সমস্ত মানুষ পাগল হয়ে গেছে। আগে লোকজন হিরোর জন্য পাগল হতো, নয় কোনো হিরোইনের জন্য পাগল হতো, আজকে তো বাবার জন্য পাগল হচ্ছে। তাহলে আমি এমন কি করে আমি ফেললাম? তো এটা শুনেছি হিরো হিরোইনরাও আপনার জন্য পাগল। এতে একটা ব্যাপার আছে, হিরোইনদের যে আমাদের কাছে ঘেঁষতেই দিই না, কিন্তু তাদেরও আমি যোগ শেখাই, ওরা যোগের জন্য পাগল। আমি তো মানুষদেরকেও বলে থাকি ভ্রান্ত কোন ধারণায় কোন থেকো না। হিরোইনকে আপনি যোগ শিখিয়েছেন একটু বলে দিন। আসলে আমি কখনো পিকচার তো দেখিনি, তাই বেশি নাম আমার মনে থাকে না। তবু ধরুন যেমন অমিত জি রয়েছেন, অমিতাভ বচ্চন জি, উনি যোগ করেন, প্রাণায়াম করেন, এবং প্রাণায়াম করার পরে খুব এনার্জি উনি থাকেন, ওনার প্রবলেম ভালো হয়ে গেছে। তো মানে আপনি ওভারঅল প্রায় মোটামুটি এই ধরুন একবার, এখন মনে করতে গেলে আরেকটু সময় লেগে যাবে আমার। আমি যোগকে কপটতার সাথে স্থাপিত করিনি, গুজব ছড়িয়ে, মানুষকে পাগল বানিয়ে, মানুষকে বিপদগামী করে ধর্মের নামে আমি ভ্রান্ত ছড়াইনি। ধর্মের নামে যে মানুষের ভুল ছিল সেগুলো ভেঙে দিয়েছি আমি। আমি বলি যে লোকজন এখন বোধহয় এটা তো খুবই ভালো যে ইলেকট্রনিক মিডিয়ার জিনিস নয়, প্রিন্ট মিডিয়া উঠিয়ে দেখো না, রাশিফল দেখা যায়। আমি বলি ভাই, রাশিফল লেখকরা একটু মাথা খাটান, একটু ভেবে দেখুন তো একবার। রাম এবং রাবণ দুজনের রাশি এক, কংস আর কৃষ্ণ দুজনের রাশি এক, মাননীয় মুলায়ম সিংজি আর মায়াবতী দুজনেরই রাশি এক। আর পার্টির স্তরে যদি দেখা যায় তাহলে বোন সুষমাজি এবং বোন সোনিয়া গান্ধী দুজনেরই রাশি এক। এবং আজকাল সব থেকে গরমাগরম বিষয়, দেশের জয়েন্দ্র সরস্বতী জয়ললিতা দুজনের রাশি এক। তো আমি বলি ভাই, আপনি কি দিতে চাইছেন? এবং এই আপনি আমার সামনে দাঁড়ানো রজত শর্মা এবং রামদেব দুজনের রাশি তো এক। একজন হয়ে গেছে বাবাজি, একজন হয়ে গেছে বাবাজি, আর আপনি পেয়ে গেছেন সীতা দেবীকে। স্বামীজি, যদি কোনো ভণ্ডামি না থাকে, কোনো কপটতা না থাকে, তাহলে আপনি এই গেরুয়া কেন পরেছেন? আচ্ছা, আমি যদি কালো কাপড় পরে আসতাম তাহলে আপনি জিজ্ঞেস করতেন আমি কালো কাপড় কেন পরেছি? আমি মাথা নাড়া হয়ে এলে আপনি প্রশ্ন করতেন মাথা কেন নাড়া করেছি আমি? এখন আমি দাড়ি আর গোঁপ চুল মানে যা ছিল ঠিক তেমনি আপনার সামনে এসে বসে গেছি, আপনি এটাও প্রশ্ন করতে পারেন আমি দাড়ি গোঁপ কেন রেখেছি। এখন আপনি বলুন তো, আপনি কেন কেটে রেখেছেন? হ্যাঁ, স্বামীজি, আমি এই জন্য প্রশ্ন করছি, রাবণ যখন সীতাকে হরণ করেছিলেন তখন গেরুয়া বস্ত্র পরে করেছিলেন। আজকালও অনেক রাবণ এদেরকে হরণ করছেন। আপনাদের টিভিতেও দেখানো যা থাকে, চরিত্র হনন হয়ে এই গেরুয়া কাপড় পরি মানুষ করে যাচ্ছে। এটা দেশের সংস্কৃতি নয়, কিন্তু একটা কথা আপনাকে আরো বলছি, আগেও এই দেশে জাগিয়েছে তো গেরুয়া কাপড়ধারীরাই জাগিয়েছেন, ভণ্ড সাধুরা নয়। গেরুয়া কাপড়, গেরুয়া কাপড় দেশের সংস্কৃতির চিহ্ন। মানুষ যাদের হৃদয়ে দেশের জন্য ব্যথা এবং দুঃখ ছিল, সেই মানুষেরা যারা নিজের রাষ্ট্রধর্ম বুঝতে পারত, যারা দেশের প্রতি নিজের দায়িত্ব বুঝতে পারত, তারা সন্ন্যাসী ছিল। যারা 4টে বেদ কমপক্ষে অধ্যয়ন করত, তাদের জ্ঞান বিজ্ঞানের শিক্ষা এবং দীক্ষা ছিল, তারা বিমান শাস্ত্র পর্যন্ত বানাতে শিখেছিল, তারা ব্রহ্মাস্ত্রও বানাতে জানতেন এবং গীতার পাঠ করাতেও তারা জানতেন। আগেও এই দেশকে বাঁচালে এই গেরুয়া সংস্কৃতি বাঁচিয়েছিল, এবং ভবিষ্যতেও এই দেশকে কেউ বাঁচালে এই গেরুয়া কাপড়ধারীরাই বাঁচাবে, এই ভ্রষ্ট মানুষেরা বাঁচাবে না। স্বামীজি, আপনার বিষয়ে হরিদ্বারে যেখানে আপনার আশ্রম আছে সেখান থেকে কিছু খবর আছে। বলুন। স্বামী রামদেবের গুরু স্বামী শঙ্করদেব একদম অতি সাধারণ একটা কুটিরে অনামী জীবন কাটান, কোথাও যাওয়া আসার জন্য রিক্সা ব্যবহার করেন, আর ওনার চালার কাছে বড় বড় গাড়ি রয়েছে। এ আরে আমি বলবো আমি কি জিনিস? আপনি আমার সম্পর্কে প্রশ্ন করছেন, আমার গুরু সম্বন্ধে জানতে চাইছেন? মানুষ আমাকে এয়ার কন্ডিশন রুমে রাখে, আমি তো আর এসি চালাই না। কেউ এসে গেলে হয়তো তখন এসি চালাই, কারণ ওরা ঘামতে থাকে। এখন আমি যখন এখানে আসি আমাকে বলে, স্বামীজি আপনার এটা কাপড়, এখানে এয়ার কন্ডিশন, এটা তো আপনার ঠান্ডা লাগছে না। আরে ঠান্ডা লাগলে লাগবে প্রতিবেশীদের, আমার কেন লাগবে? আমি নিজের শরীরে 2টো বস্ত্রই পরি। আমি দুবেলা, সেটাও যদি আমার বেশি খিদে না হয় তখন একবেলাই আমি খাবার খাই। গত 9 বছর ধরে আমি আনাজ খাই না। আমি দুধ আর ফল খাই, এবং দুধ ফলেও কোনো আগ্রহ নেই, তখন আমি তরি তরকারি খেয়ে নিই। যা আমি পাই আমি খুব কম করেই খাই। 2টো বস্ত্রে পরে চলি, একটা কাপড় 3 বছর ধরে চলছে আমার। পায়ে যে খড়ম পরি, পথে যদি কেউ গড়বড় করে তো অস্ত্রের কাজ হয়ে যায়, আর চলার জন্য এটা প্রায় 5 বছর চলছে।
আমি আমার ব্যক্তিগত লাইফে ইন্ডিভিজুয়ালি ইন্টারেস্টেড। আমি কখনো একটা টাকাও খরচ করার আগে এটা মনে করি যে আমি এই টাকাটা খরচ করছি, এটা কেন খরচ এসব করছি তো আমি? ঠিক আছে, আপনার প্রপার্টি কত আছে? আমি মোটামুটি গত ২-২.৫ বছর ধরে ১০, ১৫, ২০, ২৫, ৩০ হাজার মানুষকে সকালে উঠিয়েছি এবং আমার কাছে নিজের কাছে ডাকি। ওরা পয়সা দিয়ে টাকা ওরা খরচ করে। আমাকে ১১০০-২১০০ টাকা, কখনো কখনো তো লোক বেশিও দিয়ে দেয়। আমার কাছে টাকা দিয়ে ওরা আসে, লোকেদের থেকে টাকা নিয়ে ওদেরকে উঠিয়ে দিই, যাদের আমি উঠিয়েছি আর কি। তাহলে ওরা যে টাকাটা দেয় কিসের জন্য দেয়? এ টাকা আমি ইন্ডিভিজুয়ালি নিতে পারতাম। আর আমি এই দেশের হয়তো সবথেকে বেশি ইন্ডিভিজুয়াল ইনকাম করা ব্যক্তি হতে পারতাম। কারণ মানুষের প্রয়োজন আছে স্বামী রামদেবকে। ওদের স্বামী রামদেব আরোগ্য দেয়, সেজন্য ওরা আমার কাছে আসে। তো এই যে ওরা আমাকে টাকাটা দিচ্ছে, সেই টোটাল টাকাটা যোগ মন্দির ট্রাস্টে যায়, যেটা পতঞ্জলি যোগের জন্য খরচ করা হয়। আর এখনো পর্যন্ত আমি কোটি টাকার পেছনে খরচ করে ফেলেছি। তো একটা টাকাও আমার ব্যাংকে ব্যালেন্স তো নেই। পুরো দেশের ভেতরে সব জায়গায় এনকোয়ারি করা যেতে পারে। এবং ১ ইঞ্চিও আমার নামে কোথাও কোনো জমি নেই। এটা আমি পুরোপুরি আপনার কাছে বলছি। মানে সবার সামনে সবাই রয়েছে, ইনকোয়ারিও করতে পারে যে চায়। এই দেশকে আমি পৃথিবীর সবথেকে বড় আর্থিক এবং সবথেকে বড় সাংস্কৃতিক শক্তিরূপে বানাতে চাই, এবং দেশের লোক চাইলে তো একদিনে আমি ডলার আর পাউন্ডকে নিচে এবং টাকাটাকে উপরে ওঠাতে পারবো। এটা আমার ভেতরে শক্তি। এখন তো আপনি অসুখের কথাই শুনেছেন, অন্য কথাও শুনলে হয়তো আপনি ভাববেন যে এসব কি চলছে ভাই।